রাইট? জি স্যার। আচ্ছা, এখন আসো যে এই সেপ্টাল হেমাটোমার কি কমপ্লিকেশন হতে পারে। হ্যাঁ, কমপ্লিকেশন কি হইতে পারে? একটা হচ্ছে যে আমরা ওই এটার পরবর্তীতে যদি আমরা এটাকে ট্রিট না করি, সেপ্টাল অ্যাবসেস থেকে সেপ্টাল হেমাটোমা থেকে সেপ্টাল অ্যাবসেস হতে পারে, এবং অ্যাবসেসের পরে কি হবে, অ্যাবসেস হয়ে অনেক সময় সেপ্টাল যে কার্টিলেজ থাকে এবং বিশেষ করে কার্টিলেজটাই ন্যাক্রোসিস হয়ে যায়, ইনফেকশন হয়ে ন্যাক্রোসিস হয়ে যায়। তখন দেখা যায় যে তার নাকটা একটু বসে গেছে, ডিপ্রেসড হয়ে গেছে। এটা নেজাল সেপ্টামটা ডিপ্রেশন হয়ে যায়, সেটাকে আমরা সুপ্রাটিভ ডিফর্মিটি অথবা স্যাডেল নোজ ডিফর্মিটি হিসেবে অভিহিত করি। ওকে। আর হচ্ছে যে অনেক সময় সেপ্টাল হেমাটোমা হওয়ার পরে দেখা যায় নাকের সেপ্টামটা একটু থিকেন্ড হয়ে গেছে। কারণ কি, অনেক সময় কিছু ব্লাড থেকে যায়, সেখান থেকে ফাইব্রোসিস হয়ে হ্যাঁ সেপ্টামের মধ্যে পেরিকন্ড্রিয়াম এবং পেরিস্ট্রিয়ামের মাঝখানে একটু ফাইব্রোসিস হয়ে ওখানে কিছু কালেকশন গুলো থাকে, সেগুলো হয়তো অর্গানাইজড হয়ে যায়, হয়ে সেপ্টামটা থিকেন্ড হয়ে যায়। তাহলে থিকেন্ড সেপ্টাম হতে পারে, সেপ্টাল অ্যাবসেস হতে পারে, সেপ্টাল সুপ্রাটিভ ডিফর্মিটি হতে পারে ডিউ টু কার্টিলেজ নেক্রোসিস অফ দা সেপ্টাল কার্টিলেজ। ঠিক আছে, দিস আর দা কমপ্লিকেশনস। আরেকটা জিনিস, সেপ্টাল হেমাটোমা থেকে তোমাদের ওই যে ইয়াটা, আমরা যদি এটাকে ট্রিটমেন্ট ঠিক মতো না করি, সেপ্টাল অ্যাবসেসের যে ফার্দার আরো অনেকগুলো কমপ্লিকেশন, সেটা আমরা পরে বলবো, সেগুলো হতে পারে। হ্যাঁ, সেগুলো আমরা সেপ্টাল অ্যাবসেসের কমপ্লিকেশনে বলবো। এখন হোয়াট ইজ সেপ্টাল অ্যাবসেস? দেখো, সেপ্টাল অ্যাবসেসটা কি? এটা অ্যাবসেস, আমরা অ্যাবসেসের ডেফিনিশন বলো, একদম সুন্দর করে অ্যাবসেসের ডেফিনিশন বলো তো। খাদিজাতুল কুবরা আছো? ছেলেরা একজন বলো, হোয়াট ইজ অ্যাবসেস? The collection of pus lying by pyogenic membrane, sir. ইন দা বডি ক্যাভিটিস নাকি? জি। না, এটাই শুধু বলছে তোমাদের সার্জারিতে। কালেকশন অফ দা পাস লাইন বাই পায়োজেনিক মেমব্রেন ইন দা বডি ক্যাভিটিস অনেকে বলে, হ্যাঁ, অথবা এনিহোয়ার। আচ্ছা, যাই হোক, এন্ড পাসটা আমরা এখানে সেপ্টাল অ্যাবসেসে কালেকশন অফ দা পাস ইন দা কোথায় হবে? দেখা যাচ্ছে স্লাইডটা? হ্যালো? জি স্যার। আচ্ছা, কালেকশন অফ, এখানে কালেকশন হবে একই রকম ইন দা পেরিকন্ড্রিয়াম, আন্ডার দা পেরিকন্ড্রিয়াম এন্ড পেরিওস্টিয়াম অফ দা নেজাল সেপ্টাম। এটার কজ কি? এটার কজও একই। আমরা জানি যে সাধারণত ইনফেকশনের জন্য হয়, যে কোনো ইনফেকশন থেকে হইতে পারে। ওই যে এক্সান্থেমাটাস ফিভার বলছি, ফিভারের পরেও হইতে পারে। সাধারণত প্রথমে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশনই বেশি হয়, আর কোনো সার্জারির পরে হতে পারে, নেজাল বোন ফ্র্যাকচার হলে হইতে পারে, যে কোনো একুট ইনফেকশন। এই যে আমরা একুট ইনফেকশন একটু আগে বলছি যে এক্সান্থেমাটাস ফিভার, তার মধ্যে কি, এই যে টাইফয়েড মিজেলস, এগুলো এক্সান্থেমাটাস ফিভার। এইসব ফিভারের পরে অনেক সময় সেপ্টাল অ্যাবসেস হতে পারে। তাহলে আমরা কি বলবো? প্রথমে হচ্ছে যে সেকেন্ডারি টু ইনফেকশন ফ্রম সেপ্টাল হেমাটোমা, ফ্র্যাকচার অফ দা আপার নোজ অন আপার লিপ, একটা হচ্ছে একুট ইনফেকশন সাচ এস টাইফয়েড অর মিজেলস, আর এটা হচ্ছে ডিউরিং হিস্ট্রি অফ সেপ্টাল সার্জারি অর এনি ট্রমা। ঠিক আছে, এগুলো কারণে আমাদের সেপ্টাল অ্যাবসেস হয়। সেপ্টাল অ্যাবসেস এবং সেপ্টাল হেমাটোমার ক্লিনিক্যাল ফিচার প্রায় সেম। সেপ্টাল হেমাটোমাটা একটু লেস সিভিয়ার, সেপ্টাল অ্যাবসেসের ক্লিনিক্যাল সিম্পটমগুলো একটু সিভিয়ার থাকে। তাহলে সিম্পটম কি থাকবে? সিম্পটম হচ্ছে এই যে দেখো, দিস ইজ দা, ছবিটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ছবিটা? জি স্যার। আমরা এই যে দেখো যে তার একদম ফুলে গেছে, আগেরটার চেয়ে এটা অনেক বেশি, একদম হোল নেজাল ক্যাভিটি ভরে আছে, রোগী শ্বাস নিতে পারতেছে না। এটা অ্যাসোসিয়েটেড, এটার সাথে তার নেজাল অবস্ট্রাকশন থাকবে, হেডেক থাকবে, ফিভার থাকবে, হ্যাঁ হ্যাঁ, সিভিয়ার পেইন থাকবে, অনেক সময় পেশেন্টের গায়ে অনেক জ্বর থাকে। ঠিক আছে, তো এগুলা এটা এটা দেখেই বোঝা যায়, আমরা বাইরে থেকে দেখে ভিতরে দেখে বুঝবো যে এটা সেপ্টাল হেমাটোমা হয়েছে। কিন্তু গ্রামের লোকরা এসে বলবে যে স্যার আমার নাকে পলিপ হয়েছে, তারা ওই যে সেপ্টামের যে তোমার একটু ডেভিয়েশন থাকে, ওইটাকে তারা পলিপ হিসেবে বলে, বলে যে পলিপ হয়েছে। ঠিক আছে, মানে বলবে যে আমার নাকি পলিপ। এটা খুব কমন টার্ম, তোমরা যখন প্র্যাকটিস করবা দেখবা যে আইসার লোকজন বলবে পলিপ। আসলে পলিপ না, এটাকে আমরা বলি যে হাইপারট্রফাইড ইনফিরিয়র টার্বিনেট। ইনফিরিয়র টার্বিনেটটাকে একটু বড় হয়ে যায় কারো কারো ক্ষেত্রে অ্যালার্জিক বা অন্য কোনো কারণে, তখনই তারা বলে এটাকে আমরা নেজাল পলিপ হয়েছে। আচ্ছা, তারপরে এটা আমরা ক্লিনিক্যাল ফিচার কি পাবো সেপ্টাল হেমাটোমাতে, সেপ্টাল অ্যাবসেসে? বাইলেটারাল নেজাল অবস্ট্রাকশন উইথ, দেখা যাচ্ছে স্লাইডটা? হ্যালো? জি স্যার। আচ্ছা, বাইলেটারাল নেজাল অবস্ট্রাকশন থাকবে, পেইন থাকবে, টেন্ডারনেস থাকবে সেপ্টাল ব্রিজটা,
তারপর হচ্ছে যে ফিভার থাকবে, ফিভারের সাথে একটু চিলস এন্ড রাইগর থাকতে পারে, ফ্রন্টাল হেডেক থাকবে, আর স্কিন ওভার দ্য নোজ রেড এন্ড সলেন থাকবে, স্মুথ। আর এগুলো হচ্ছে তোমার উপরটা হচ্ছে সিমটম, আর সাইন কি হবে? স্মুথ বাইলেটারাল সোয়েলিং অফ দ্য নেজাল সেপ্টাম, ফ্লাকচুয়েশন টেস্ট থাকবে পজিটিভ, সেপ্টাল মিউকোজাটা কনজেস্টেড থাকবে সামটাইমস, যেহেতু এটা একটা ইনফেকশনের জন্য হ্যাঁ তার একুট লিম্ফ নোড গুলা টেন্ডার থাকতে পারে, টেন্ডার এবং পালপেবল থাকতে পারে। লিম্ফ নোড আমরা জানি যে কোনো লিম্ফ নোড যদি পালপেবল থাকে এবং টেন্ডার থাকে তাহলে আমরা ধরে নিই যে তার লিম্ফ নোড যদি পালপেবল এবং টেন্ডার থাকে তাহলে আমরা ধরে নিই দিস ইজ একুট ইনফেকশন। আর লিম্ফ নোড যদি পালপেবল থাকে নন টেন্ডার থাকে তাহলে আমরা ধরে নিই ক্রনিক ইনফেকশন। যেমন ক্রনিক টনসিলাইটিস এর লিম্ফ নোড গুলা টেন্ডার থাকে না কিন্তু পালপেবল থাকে। আর একুট টনসিলাইটিস যদি হয় তাহলে লিম্ফ নোড গুলি টেন্ডার থাকে এবং পালপেবল থাকে। এখানে বলো যে আমরা এই ক্রনিক টনসিলাইটিসে কোন লিম্ফ নোড গুলা ফুলে, বলো তো একজন, কোন লিম্ফ নোড পালপেবল হবে? হ্যালো, শোনা যাচ্ছে? সাবম্যান্ডিবুলার। ক্রনিক টনসিলাইটিসে না, টনসিলের ফার্স্ট ড্রেনেজ লিম্ফ নোড কোনটা? সাবমেন্ডিবুলারের পরে কি? লিম্ফ নোডে যে 5টা স্টেজ আছে না, 5টা গ্রুপে ভাগ করা আছে। প্রথমে তো তোমার সাবমেন্টাল, সাবমেন্ডিবুলার, তারপরে কি জোগুলো ডাইগেস্টিক লিম্ফ নোড। তাহলে আমরা জানি ক্রনিক টনসিলাইটিসে জোগুলো ডাইগেস্টিক লিম্ফ নোড গুলা পালপেবল হবে। এটা এবং এটা কোথায় থাকে জোগুলো ডাইগেস্টিক লিম্ফ নোড? জাস্ট অ্যাঙ্গেল অফ দ্য মেন্ডিবল থেকে 1 সেন্টিমিটার বিলো, অ্যাঙ্গেল অফ দ্য মেন্ডিবল থেকে 1 সেন্টিমিটার নিচে থাকে। এটা নাম জোগুলো ডাইগেস্টিক কেন? ইট লাইজ বিটুইন দ্য ইন্টারনাল জোগুলার ভেন এন্ড পোস্টেরিয়র বিলি অফ ডাইগেস্টিক মাসেল। হ্যাঁ, এই জন্য জোগুলো ডাইগেস্টিক বলছে। ওকে, আর এখানে আর কিন্তু এখানকার লিম্ফ নোড গুলা কোনটা পালপেবল হবে? সাবমেন্ডিবুলারটা কেন? কারণ আমরা জানি নাকের যে ড্রেনেজটা এটা সাধারণত মোস্টলি সাবমেন্ডিবুলার লিম্ফ নোড দিয়েই হয়। যে কোনো ড্রেনেজ সাবমেন্ডিবুলার থেকে পরে, সাবমেন্ডিবুলার ফুলে যাওয়ার পরে এখান থেকে ড্রেনেজটা যদি প্রগ্রেস করে দেন জোগুলো ডাইগেস্টিক লিম্ফ নোড পালপেবল হবে। তাহলে ক্লিয়ার, এটা ক্লিনিক্যাল ফিচার। এরপর আসো, দেখো এই আরেকটা ছবি দেখা যাচ্ছে যে কিভাবে সোয়েলিং হয়ে আছে। তারপরে আসো যে ট্রিটমেন্ট। হ্যাঁ, এটা ট্রিটমেন্ট কি? এটা খুব দ্রুত ড্রেনেজ করতে হবে, আর্লি ড্রেনেজ। ইনসিশন মেড ইন দা, কোথায় ড্রেনেজ ইনসিশন দিতে হয়? ইনসিশন ইজ মেড ইন দা মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট অফ দা অ্যাবসেস। এটা অ্যাবসেসের একটা নরমাল ক্রাইটেরিয়া। আমরা জানি অ্যাবসেস ড্রেন করতে গেলে যেখানে ডিপেন্ডেন্ট পার্ট সেখানে করব, বাট এখানে কিন্তু আমরা ওই যেটা বলছি নাকের, যেহেতু আমরা দাঁড়িয়ে থাকলে, বসে থাকি বেশিরভাগ সময়, বা শুয়ে থাকলে শোয়াটা হয়তো হয়তো আমরা ডিপেন্ডেন্ট পার্ট কোনটা? অ্যালং দা ফ্লোর অফ দা নেজাল ক্যাভিটিতে একটা ট্রান্সভার্স ইনসিশন দিব, হ্যাঁ একটা হরিজন্টাল ইনসিশন দিব, হ্যাঁ মানে লম্বালম্বি ফ্লোর বরাবর একটা এপার থেকে ওই পার একটা ইনসিশন দিব, ঠিক আছে? তাহলে এই ইনসিশনটা দিব অ্যালং দা ফ্লোর অফ দা নেজাল ক্যাভিটি। ইনসিশন দিয়ে আমরা হ্যাঁ এখানে একটা ছোট্ট একটা উইন্ডো করব, ট্রায়াঙ্গুলার একটা উইন্ডো করব। আমরা ইনসিশন দিলে যে মিউকোজাটা পাবো হ্যাঁ পেরিকন্ড্রিয়াম এবং পেরিওস্টেমের উপরে, ওই মিউকোজাটা একটু কেটে দিব, ট্রায়াঙ্গুলার করে একটু ওপেনিং করে দিব, উইন্ডো করে দিব, যাতে পরবর্তীতে পাস এখান থেকে এই উইন্ডো দিয়ে বের হইতে পারে। তাহলে কি করবো? ইনসিশন ড্রেনেজ করব, মেক এ উইন্ডো ইন দ্য নেজাল সেপ্টাম, septal mucosa। এই জন্য লিখছি যে a piece of septal mucosa is excised to make window। তারপর pus and necrosed pieces of cartilage are removed by suctioning, suction করব আমরা। তারপরে ইনসিশনটা, এরপরে আমরা কি করব? নেজাল প্যাকিং করব। এই কথাটা এখানে লেখা নাই। ইন্ট্রিনেজাল প্যাকিং করব ফর 48 আওয়ার্স। তারপরে অনেক সময় 2 থেকে 3 দিন পরে আবার যদি কালেকশন জমে তাহলে আমরা ওটিতে নিয়ে আমরা আবার একটু ড্রেন করে দেব। তারপর অবশ্যই সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিব, অ্যানালজেসিক্স দিব, হ্যাঁ অ্যান্টিহিস্টামিন দিব। তারপরে যদি পেশেন্টের যদি খুব রেস্টলেস থাকে নাজাল প্যাকিং এর কারণে অনেক সময় সিডেটিভ দিতে পারি। এখানে একটা কথা, ইম্পর্টেন্ট একটা কথা এখানে বলতে হবে, সেপ্টাল অ্যাবসেসটা কি ইনসিশন এন্ড ড্রেনেজ ট্রিটমেন্ট, এটা কি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া অর লোকাল অ্যানেস্থেসিয়া? এই কথাটা সারা জিজ্ঞেস করবে। হ্যাঁ, তুমি বলবা যে ইমার্জেন্সি সিচুয়েশন যদি হয় তাহলে আমরা, পেশেন্ট যদি পারমিট করে, পেশেন্ট যদি অ্যাডাল্ট হয় তাহলে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে সাধারণত সেপ্টাল অ্যাবসেস ড্রেন করি। যদিও এটা খুব পেইনফুল কিন্তু আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করি। বাট অ্যাবসেস থাকলে, অ্যাবসেস অত বেশি পেইন হয় যে অ্যাবসেসের এই ইনসিশনে, জি শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। হ্যাঁ, অ্যাবসেসের পেইনটা এত বেশি হয়, পেশেন্টের ইনসিশনের যে
আমরা যে ইনসিশন দেবো এটা খুব একটা টের পাই না। এই জন্য আমরা অনেক সময় অ্যাবসেস তো ইনসিশন লোকাল দিয়ে করি যদি পেশেন্ট অ্যাডাল্ট হয়। পেশেন্ট যদি এটাকে কোঅপারেট করে এবং যদি সে হ্যাঁ সে যদি সহ্য করতে পারে, আর যদি বাচ্চা হয় তাহলে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করবো। ওকে, তারপরে দেখো হোয়াট ইজ দ্য কমপ্লিকেশনস অফ সেপ্টাল অ্যাবসেস, কি হইতে পারে। যেহেতু আমরা জানি কার্টিলেজ নেক্রোসিস হয় হয়ে ডিপ্রেশন অফ দা কার্টিলেজেস ডরসাম ইফ দা সুপ্রা সুপ্রাটিপ এরিয়া, ওই যে সুপ্রাটিপ ডিফর্মিটি হবে, ডিপ্রেশন হবে। তাহলে নেক্রোসিস অফ দা কার্টিলেজ ফলোড বাই ডিপ্রেশন অফ দা নেজাল ব্রিজ। তারপর হচ্ছে সেপ্টাল পারফোরেশন হয়ে যায়। আরেকটা হচ্ছে যে এই সেপ্টাল অ্যাবসেস যদি দীর্ঘদিন থাকে, এটা যদি ট্রিটমেন্ট না হয় তাহলে সেখান থেকে হ্যাঁ মেনিনজাইটিস, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হতে পারে। দিস ইজ, আমরা জানি যে নেজাল সেপ্টামের ইনফেরিয়র পার্টটা হচ্ছে ডেঞ্জারাস এরিয়া অফ দ্য নোজ। কেন? এখান থেকে ইনফেকশন স্প্রিড করে ব্রেডে চলে যেতে পারে, এই জন্য এটা ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস। সুতরাং এই সেপ্টামের এখানে ইনফেকশন থাকলে এখান থেকে ইনফেকশন এই তোমার তোমার কোথায় যেতে পারে, ব্রেনে চলে যেতে পারে। ব্রেনে চলে গেলে কি হবে, মেনিনজাইটিস হবে আর ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হতে পারে। ঠিক আছে, নেজাল সেপ্টামের যে নাকের যে ফ্লোর, হ্যাঁ রুফের উপরে থাকে সেলা টার্সিকা বা পিটুইটারি ফোসা, তার উপরেই তোমার পিটুইটারি ফোসার দুই পাশে ক্যাভার্নাস সাইনাস থাকে। এখান থেকে তোমার নাকে দিয়ে তোমার যে ভেনাস ড্রেনেজ হয়, এই ভেনের মাধ্যমে এটা ব্রেইনে চলে গিয়ে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হতে পারে। এটা একটা ফ্যাটাল কন্ডিশন, এই জন্য আর্লি ট্রিটমেন্ট করতে হবে। তারপরে আসো হোয়াট ইজ দ্য পারফোরেশন, নেজাল সেপ্টাল পারফোরেশন। সেপ্টাল পারফোরেশনটা কি? দেখো যে পারফোরেশন আমরা জানি যে সেপ্টামের মধ্যে হোল ইন দা নেজাল সেপ্টাম। ছবিটা দেখা যাচ্ছে? হ্যালো, তোমরা দেখতে জি পাচ্ছ? স্যার। হ্যাঁ, জি স্যার। এই এক ভদ্রলোক নাকের ভিতরে দেখো কিভাবে সেপ্টামের ভিতরে সে আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছে। তো আমাদের একটা ইয়ে আছে, আমাদের এক স্যার, মজার গল্প আছে। একজন সার্জন অপারেশন করছে, তো সে এই সেপ্টাল অপারেশন, সেপ্টাল কার্টিলেজের ইয়া পরে সেপ্টোপ্লাস্টি অপারেশনের পরে হ্যাঁ তার এরকম সেপ্টাল ইয়া হয়ে গেছে, পারফোরেশন হয়েছে। হ্যাঁ, হয়তো 2-3 বছর পর ওই সার্জনের কাছে আবার গেছে। তো স্যার বুঝতে পারে নাই যে এটা স্যার নিজে অপারেশন করছে। বলছে কি হয়েছে? স্যার আমার নাকের ভিতরে বাঁশির মতো বাজে, কেমন একটা শব্দ হয় ঘুমাইতে গেলে, হ্যাঁ বাঁশির মতো শব্দ হয়, নাকটা হালকা হালকা লাগে, এখানে কয়েকদিন পর পর ক্রাস্টিং হয়, এখানে থেকে ব্লিডিং হয়, এখানে থেকে একটু একটু ময়লা বের হয়, এগুলো বলতেছে। পরে দেখে সে হেডলাইট দিয়ে দেখলো যে এখানে পারফোরেশন আছে। তখন জবসন প্রব আছে একটা, জবসন প্রব তো তোমরা দেখছো, ওই জবসন প্রব দিয়ে সে পারফোরেশনের ভিতরে ঢুকাই দিবে, এই যে দেখে যে আপনার অপারেশন করছে সে আপনার সর্বনাশ করে দিচ্ছে। তারপরে রুগী বলতেছে স্যার অপারেশন তো আপনিই করছেন। তো এরকম আর কি, যে সার্জন নিজেই জানে না যে সে ভুলে গেছে আর কি, তখন সে অফ হয়ে গেছে। তার মানে যে আমরা জানি যে সেপ্টাল পারফোরেশনটা একটা কমন কমপ্লিকেশন অফ সেপ্টোপ্লাস্টি অপারেশন। ওকে, তা এটা আরো কিছু কমপ্লিকেশন, আরো কিছু কজ আছে, যেমন তোমার ট্রমা, এনি ট্রমাতে হইতে পারে। তারপর ইনজুরি টু দ্য মিউকোজাল ফ্ল্যাপ ডিউরিং এসএমআর, cauterization of the septum with chemicals, তারপর হচ্ছে গ্যালভানোকটারি ফর ইপিস্টেক্সিস, তারপর হচ্ছে হেবিচুয়াল নোজ স্প্রিকিং, এইসব কারণে হয় সেপ্টাল পারফোরেশন। সেপ্টাল পারফোরেশন আরেকটা কজ আছে তোমার প্যাথোলজিক্যাল কন্ডিশন, এইটা হচ্ছে তোমার ট্রমাটিক কন্ডিশন। ট্রমাটিক কি? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। আচ্ছা, ট্রমাটিক পারফোরেশন কিছু ট্রমাটিকের মধ্যে ইনজুরি ডিউ টু সেপ্টাল সার্জারি, মিউকোজাল ফ্ল্যাপ। আমরা সেপ্টোপ্লাস্টি অপারেশনের সময় আমরা জানি এসএমআর অপারেশনের মোর কমপ্লিকেশন হয়, এবং সেপ্টো পারফোরেশনটা এসএমআর অপারেশনের সময় বেশি হয়। কেন? আমরা এসএমআর অপারেশনে কি করি, আমরা সেপ্টামের দুই পাশে দুইটা মিউকোপেরিকন্ড্রিয়াল মিউকোপেরিস্টাল ফ্ল্যাপ তুলি, মাঝখানে শুধু কার্টিলেজ অথবা বোনস থাকে, দুই পাশে দুইটা ফ্ল্যাপ তুলে মাঝখান থেকে সমস্ত কার্টিলেজ বোনস নিয়ে আসি। দিস ইজ এসএমআর মানে সাবমিউকোজাল ডিসেকশন। কিন্তু সেপ্টোপ্লাস্টিতে আমরা সাধারণত এক পাশে ফ্ল্যাপ তুলি এবং এটা একটা সিলেক্টিভ সার্জারি। ওকে, এই জন্য এসএমআর অপারেশনের পরে তোমার পারফোরেশনটা অনেক বেশি হয়। এই জন্য বলে এসএমআর ডান বাই দিস সার্জন, সেপ্টোপ্লাস্টি ডান বাই দিস সার্জন। যারা ভালো সার্জন তারা সেপ্টোপ্লাস্টি করে, আর যারা টার্জানের মতো সার্জারি করে তারা হচ্ছে এসএমআর। টার্জান একটা এই আমাদের সময় একটা নাম করা একটা ইয়া ছিল, তোমরা কি সিরিজটা দেখছো টার্জান? দেখো নাই? তো এরকম একটা নাম করা টিভিতে একটা ইয়া হইতো, সিরিয়াল হইতো টার্জান, সে অনেক কিছু একদম ভাঙে চুরে নিয়ে আসতো।
তো এই জন্য যারা এসএমআর করে তাদেরকে বলা হয় স্টার্জেন। এসএমআর ডান বাই দ্য টার্জেন আর সেপ্টোপ্লাস্টি ডান বাই দি সার্জেন। তো এসএমআর করার পরে তুমি এত বেশি মিউকুজা দুই দিকে পাতলা হয়ে যায়, হ্যাঁ, তুমি সব বোনস নিয়ে আসলা, তুমি দুই দিকে ফ্ল্যাপ তোলার সময় অনেক সময় যে আমরা যে ফ্ল্যাপ তুলি এই ফ্ল্যাপটা অনেক সময় হোল হয়ে যায়, এক পাশে ছিদ্র হয়ে যায়। এখন যদি এক পাশে ছিদ্র হয় তাহলে অনেক সময় পারফোরেশন হয় না, কিন্তু যদি দুই পাশে ছিদ্র হয়ে যায় তাহলে তোমার মিউকোজাতে দুই পাশে ছিদ্র হইলে সেপ্টাল পারফোরেশন হয়ে যায়। তাইলে সেপ্টোপ্লাস্টি অপারেশনের সময় অবশ্যই সার্জনকে খুব কশাস হতে হবে যাতে তোমার ফ্ল্যাপটা না ছিঁড়ে, দুই পাশে যেন না ছিঁড়ে। দুই পাশে যদি টিয়ার হয়ে যায় তাহলে এপার ওপার টিয়ার হইলে সেপ্টাল পারফোরেশন হয়ে যায়। তারপরে আমি বলছি ইপিস্টেক্সিস এর জন্য আমি অনেক সময় কেমিক্যাল কটারি করা হয় সিলভার নাইট্রেট দিয়ে। এখানে সিলভার নাইট্রেটটা কটন দিয়ে ভিজিয়ে ওই যেখানে ব্লিডিং হয় ওখানে লাগিয়ে দেওয়া হয়। এটা যদি খুব বেশি করো এবং দুই পাশে করো তাহলে পারফোরেশন হইতে পারে। অনেক সময় ইপিস্টেক্সিস এর জন্য গ্যালভানো কটারি, গ্যালভানো একটা মেশিন আর কি, ওটা দিয়ে ওখানে হিট দেওয়া হয় ইপিস্টেক্সিস কন্ট্রোল করার জন্য। এটাও যদি বেশি মাত্রায় করা হয় তাহলে হতে পারে। অনেক সময় নাকে, অনেক সময় নাক দিয়ে আঙ্গুল দিয়ে সবসময় নাক কোচাইতে থাকে, সেটার জন্য হইতে পারে পারফোরেশন। ওকে, এটা এটা হচ্ছে ট্রমাটিক। এখন আছে প্যাথোলজিক্যাল পারফোরেশন। প্যাথোলজিক্যাল কি? সেপ্টাল অ্যাবসেসের কারণে হতে পারে। সেপ্টাল মাইয়াসিস একটা ডিজিজ আছে, হ্যাঁ, ম্যাগটস ফরমেশন হয়, নাকের থেকে পোকা আসতে থাকে। এই ম্যাগটস ফ্লাই লার্ভাল স্টেজ অফ দা মসকিটো ইজ কল্ড ম্যাগটস। সেই ম্যাগটসটা নাকে অনেক সময় ইনফেকশন হয়, হ্যাঁ, এটা আমরা পরে পড়াবো। নেজাল মাইয়াসিস হয়, এই নেজাল মাইয়াসিস হলে এরকম তোমার পারফোরেশন হয়ে যেতে পারে। রাইনোলিথ হলে হইতে পারে, অথবা নেগলেক্টেড ফরেন বডি দীর্ঘদিন থাকলে ইনফেকশন হইতে পারে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রনিক গ্রানুলোমাটাস কন্ডিশন। ক্রনিক গ্রানুলোমাটাস কন্ডিশন অফ দ্য নোজ কি কি আছে? যেমন লুপাস, তারপরে তোমার টিউবারকুলোসিস, ল্যাপ্রোসিস, সিফিলিস, তাইলে ওয়েজনাস গ্রানুলোমাটোসিস, এই কয়েকটা ডিজিজের কারণে তোমার পারফোরেশন হতে পারে। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে যে টিউবারকুলোসিস, ল্যাপ্রোসিস, সিফিলিস, আর এটা হচ্ছে লুপাস, আর একটা ওয়েজনাস গ্রানুলোমাটোসিস। ওয়েজনাস গ্রানুলোমা অথবা ওয়েজনাস গ্রানুলোমাটোসিস এটা একটা অটোইমিউন ডিজিজ। এটা নাকের ভিতরে হইলে নাকে তোমার, হ্যাঁ, ক্রাস্টিং হয়, নাক থেকে তোমার ব্লিডিং হয়, ক্রাস্টিং হয়, নাকের ভিতরে সোয়েলিং থাকে, এবং পেশেন্টের আরো অনেক সিমটম থাকে। এটাকে বলে ওয়েজনাস গ্রানুলোমাটোসিস, ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ অফ দ্য নোজ। সেটা থাকলে সেই এই ডিজিজটা এরকম অ্যাগ্রেসিভ, যেহেতু অটোইমিউন ডিজিজ গুলো অ্যাগ্রেসিভ, সেহেতু তার সেপ্টামকে সে একদম ডিস্ট্রাকশন করে ফেলে ওয়েজনাস গ্রানুলোমাটোসিস হলে। তাহলে আমরা এই সব কারণে প্যাথোলজিক্যাল পারফোরেশন হতে পারে। এখন আসো যে আরো কিছু আছে, যেমন ড্রাগস, কিছু ড্রাগস, হ্যাঁ, ড্রাগস এবং কেমিক্যালস এর কারণে হয়, হ্যাঁ, যেমন আবার অনেকে ড্রাগস এর মধ্যে কি আছে, যেমন প্রোলং ইউজ অফ স্টেরয়েড ইন নেজাল অ্যালার্জি। আমরা নেজাল যাদের অ্যালার্জিক রাইনাইটিস আছে তাদেরকে আমরা দিই, স্টেরয়েড স্প্রে দিই বাজারে, যেটা এই যে ফ্রুটিকাসন নেজাল স্প্রে। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, আমরা এই নাকের রোগীদেরকে খুবই অ্যালার্জিক রাইনাইটিস, যাদের খুব বেশি হাঁচি হয়, নাক বন্ধ থাকে, তাদেরকে একটা কমন স্প্রে দেই, ফ্রুটিকাসন নেজাল স্প্রে বাজারে, যেটা অ্যাভা স্প্রে, তারপরে ফ্রুটিকা নেজাল স্প্রে, বিভিন্ন নামে পাওয়া যায়। এটা খুব কমন ইউজ হয়। এটা দীর্ঘদিন ইউজ করলে স্টেরয়েডের সাইড ইফেক্ট হিসেবে অনেক সময় সেপ্টাল পারফোরেশন হইতে পারে। তারপর যারা এডিক্টেড পারসন, হ্যাঁ, কোকেন এডিক্টেড করে, তারা অনেক সময় নাক দিয়ে এটাকে ইনহেল করে, সেটার এই কোকেনের ইনহেল করার কারণে এই ড্রাগসের রিঅ্যাকশনে অনেক সময় পারফোরেশন হতে পারে। তারপর হচ্ছে আরেকটা কারণ হচ্ছে ওয়ার্কার্স ইন সার্টেন অকুপেশনস, যেমন কিছু কিছু লোক যারা ক্রোমিয়াম প্লেটিং, তারপরে হচ্ছে যে কিছু কিছু জায়গায় ম্যানুফ্যাকচারিং কাজে যারা জড়িত ক্রোমিয়াম কোম্পানিতে, সেই ক্রোমিয়ামের দীর্ঘদিনের ইফেক্টের, কেমিক্যালের ইফেক্টের কারণে অনেক সময় হতে পারে এটা, হ্যাঁ। আর তারপরে যারা এক্সপোজ থাকে আর্সেনিক অথবা অন্য কোনো কেমিক্যাল দিয়ে, তাদের ক্ষেত্রে এটা হতে পারে, আর্সেনিক অর এক্সপোজ টু দ্য আর্সেনিক। হ্যাঁ, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যালো। জি স্যার। আরেকটা হচ্ছে ইডিওপ্যাথিক কজ। ইডিওপ্যাথিক কজটা আসলে বিভিন্ন কারণে হয়, এটা আমরা এখনো এক্সাক্ট কজ জানি না, কিন্তু এটা হচ্ছে ইডিওপ্যাথিক কজ, অজানা কারণ। আচ্ছা, তাহলে মোটামুটি ভাবে আমাদের এই ইয়া শেষ, সেপ্টাল পারফোরেশন শেষ। এই যে দেখো, সেপ্টাল পারফোরেশন হলে কি হয়, সেপ্টামের ভিতরে এরকম একটা পারফোরেশন হয়ে থাকে। আচ্ছা, এইটার এই পারফোরেশন হলে ক্লিনিক্যাল ফিচার কি থাকবে? ক্লিনিক্যাল ফিচার কি থাকবে? একটা স্মল এন্টিরিয়র পারফোরেশন থাকে, থাকলে যদি স্মল থাকে তাহলে কি হয়, হুইশিং সাউন্ড হয়,
বাঁশির মতো আওয়াজ হবে রাত্রি ঘুমাইলে, শ্বাস নিতে গেলে, হ্যাঁ, ইন্সপিরেশন এক্সপিরেশন একটু শব্দ হবে। কিন্তু লার্জ পারফোরেশন হইলে এই শব্দটা অনেক সময় হয় না। লার্জ পারফোরেশন অনেক বাতাস ঢুকে, তো এই জন্য শব্দ হয় না। ছোট পারফোরেশনের ছোট জায়গা দিয়ে বাতাস ঢুকে, তখন শব্দ হয় বাঁশির মতো। তারপরে লার্জ পারফোরেশন ডেভেলপড ক্রাস্ট হুইচ অবস্ট্রাক্ট দ্য নোজ এন্ড কজ ইপিস্টিক্সিস হয় রিমুভড। লার্জ পারফোরেশন হলে এখানে গ্রানুলেশন টিস্যু হয়, মানে তোমার এখানে পারফোরেশন হলে পারফোরেশনের মার্জিন দিয়ে ইনফেকশন হয়, ইনফেকশনটাকে কন্ট্রোল করার জন্য সাবসাইডেড, হ্যাঁ, তোমার ফাইব্রোসিস হয়, ফাইব্রোসিস হইলে ওখানে একটু গ্রানুলেশন টিস্যু হয়, টিস্যু হয়, এই টিস্যু গুলা রিমুভ করতে গেলে ব্লিডিং হয়, ঠিক আছে, ইপিস্টেক্সিস হয়। তাহলে লার্জ পারফোরেশনে ক্রাস্টিং হবে এবং ইপিস্টেক্সিস হবে, ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এই সেপ্টাল পারফোরেশন এরকম বেশি বড় পারফোরেশন এরকম দেখা যায়। আচ্ছা, ট্রিটমেন্ট কি করব? আচ্ছা, এটা ট্রিটমেন্ট আসলে একটু ডিফিকাল্ট, যদিও আমরা বলছি অনেক কিছুই, আমরা সাধারণত বেশিরভাগ সময় ওই একটু সাকশন ক্লিয়ারেন্স ছাড়া করে এটা ট্রিটমেন্ট করি না। তারপর ট্রিটমেন্ট আছে, হ্যাঁ, বেসড অন কজ এন্ড সাইজ অফ দ্য পারফোরেশন। সাইজ এবং কজ কি কারণে হইলো সেটার উপর নির্ভর করবে। যদি তার প্যাথোলজিক্যাল কারণ থাকে, তোমরা পারফোরেশন হইলে হ্যালো অর্পা, শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এই যে আমি যে বললাম যে নাকের ভিতরে যদি গ্রানুলোমাটাস ডিজিজ হয়, তাহলে এখানে গ্রানুলেশন টিস্যু থাকবে। যদি টিউবারকুলোসিস সাসপেক্ট করো, তাহলে কি টেস্ট করবা বলো? টিবি টেস্ট কি আছে বলো তো? টিউবারকুলোসিস ডায়াগনোসিসের টেস্ট কি? টিউবারকুলিন টেস্ট। টিউবারকুলিন টেস্ট, আর কি আছে? স্যার এফবি ফর স্পুটাম ফর এফবি। এখানে তো স্পুটাম নাই, তাহলে কি করব আমরা? কনফার্মেটরি হচ্ছে টিবি ডায়াগনোসিসের কনফার্মেটরি টেস্ট হচ্ছে বায়োপসি করব, হিস্টোপ্যাথোলজি করব, ঠিক আছে। আমরা জানি যে সিবিসি করলে ইএসআর হাই থাকবে। তারপরে তোমার যদি পালমোনারি টিউবারকুলোসিস হয়, চেস্ট এক্সরে হলে মিলিয়ারি মটলিং থাকবে। তারপরে তোমার যদি টিউবারকুলার টেস্ট পজিটিভ, ফলস পজিটিভ তো হতে পারে টিউবারকুলিন টেস্ট, তাই না? সেটাকে কনফার্ম টেস্ট হচ্ছে বায়োপসি।
লাংসে যদি হয় স্পুটামে আমরা এএফবি করি, তারপরে তোমার ওই যে অনেক সময় যদি লিম্ফ নোডে থাকে, লিম্ফ নোড থেকে আমরা বায়োপসি করে হিস্টোপ্যাথোলজি করি, তাহলে হিস্টোপ্যাথোলজি ইজ দ্য কনফার্মেটরি টেস্ট ফর টিউবারকুলোসিস। আমরা তাহলে কি করব, নেজাল যে সেপ্টাল পারফোরেশন হয়েছে ওখান থেকে আমরা একটু বায়োপসি নিয়ে পাঠাবো, বায়োপসি নিয়ে তারা বলবে এটা টিউবারকুলোসিস, সিফিলিস, এনি আদার গ্রানুলোমাটাস ডিজিজ বায়োপসি করে ডায়াগনোসিস করা যায়। যদি ইউএসএনএস গ্রানুলোমাটোসিস হয় তাহলে হয়। আর ওয়েজনার্স গ্রানুলোমাটোসিস একটা স্পেসিফিক একটা, যেহেতু একটা অটো ইমিউন ডিজিজ, এটার একটা সেরোলজিক্যাল টেস্ট আছে, এটাকে বলে সিয়ানকা পিয়ানকা, সিয়ানকা পিয়ানকা। ওয়েজনার্স গ্রানুলোমাটোসিস এটা জেনে রাখো, সিয়ানকা, সিয়ানকা মানে হচ্ছে সাইটোপ্লাজমিক এন্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, সাইটোপ্লাজমিক এন্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, সিয়ানকা, সি দিয়া ছোট হাতের সি, তারপরে এ এন সি এ, এন্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, ঠিক আছে। আরটা হচ্ছে যে পিয়ানকা, পেরিফেরাল সাইটোপ্লাজমিক এন্টি সি, পিয়ানকা, পি ছোট হাতের পি, তারপরে এ এন সি এ, ঠিক আছে, এন্টি নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি। তাহলে সি আনকা পিয়ানকা, আনকা মানে কি এন্টি নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি। তাই এই দুইটা টেস্ট করে আমরা ওয়েজনার্স গ্রানুলোমাটোসিস ডায়াগনোসিস করি। আর হিস্টোপ্যাথোলজিতে আমরা অনেক সময় কনফার্ম করে বলে দিতে পারি যে ওয়েজনার্স গ্রানুলোমাটোসিস অর এনি আদার ডিজিজ। তাহলে সেপ্টাল পারফোরেশন হলে আমরা কি করব, সাধারণত আমরা কিছু মানে যদি ছোট পারফোরেশন হয় তাহলে আমরা পেশেন্টকে কিছুই করি না, পেশেন্টকে বলি যে এটার জন্য কোনো সমস্যা হবে না, আপনি মাঝে মধ্যে আসবেন, যদি ক্রাস্টিং হয় আমরা এটাকে সাকশন করে দিব, ঠিক আছে। আরেকটা হচ্ছে যদি লার্জ পারফোরেশন হয় তাহলে এরকম বেশি বেশি ক্রাস্টিং হয়, আমরা বারবার সাকশনের ড্রেনেজ করে দেবো, হ্যাঁ। আরেকটা হচ্ছে এখানে এক ধরনের বাটন পাওয়া যায়, আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি আবার। দেখো যে ট্রিটমেন্ট, এখন স্লাইড দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, স্যার দেখা যাচ্ছে। আচ্ছা দেখো আমরা কি করব, দেখা যাচ্ছে। আমরা এই যে হ্যাঁ স্মল পারফোরেশন হলে আমরা প্লাস্টিক ফ্ল্যাপ দেই, লার্জ পারফোরেশন হলে আমরা কি করি, ট্রিটমেন্ট এম টু কিপ দ্য নোজ ক্রাশ ফ্রি। তাহলে অ্যালকালাইন নেজাল ডুচেস এন্ড অ্যাপ্লিকেশন অফ এ ব্যান্ড অয়েন্টমেন্ট, আমরা মলম দেই এবং হ্যাঁ অ্যালকালাইন নেজাল ডুচ দেই। অ্যালকালাইন নেজাল ডুচ কি, আমাদের ওই যে অনেক সময় নাকের ভিতরে ওই যে আমরা এক ধরনের সলিউশন পাওয়া যায়, হ্যাঁ এজিএস সলিউশন, হ্যাঁ এজিএস সলিউশন বলি, হ্যাঁ এইটা আমরা নাকের অ্যালকোহল, গ্লিসারিন, সুগার, এজিএস সলিউশন, এটা দিয়ে নাকটাকে ওয়াশ করি, ঠিক আছে। আরেকটা আছে তোমার এই এই ধরনের এগুলোকে এজিএস সলিউশন, কি অ্যালকালাইন গ্লিসারাইড সলিউশন, এজিএস সলিউশন, এটা দিয়ে আমরা নাকটা ওয়াশ করি, তারপরে আমরা এখানে মলম লাগাই বেশি করে, হ্যাঁ। আর অনেক সময় থিন সাইলেস্টিক বাটন, এটা দিয়ে আমরা এখানে বাটনটা এখানে পরাই দিতে পারি, এটা কম পাওয়া যায় বাংলাদেশে, বিদেশে ইন্ডিয়াতে পাওয়া যায়। এই সেপ্টামের পারফোরেশনের ভিতরে একটা বাটন লাগাই দিই, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা সেপ্টাল পারফোরেশনের ট্রিটমেন্ট করি। আর আরেকটা আছে যে সেপ্টাল পারফোরেশন অনেক সময় সার্জারি করে করা যায়, নেজাল ফ্ল্যাপ দিয়ে ফ্ল্যাপ তুলে ফ্ল্যাপের মাধ্যমে অনেক সময় পারফোরেশন আমরা হুইল করা যায়। তাহলে দিস আর দা সেপ্টাল পারফোরেশন এবং ট্রিটমেন্ট, ঠিক আছে। আরেকটা ডিজিজ আছে, এটা কি পড়াইতে পারবো, নেজাল সাইনিকিয়া? স্যার আর 2 মিনিট আছে স্যার। আচ্ছা তাহলে এটা পরের ক্লাসে পড়াবো, এখন তোমাদের সাথে একটু জেনারেল ডিসকাশন করি। আমাদের তাহলে আজকে আমরা তাহলে এখন বলো, আজকে আমরা তিনটা জিনিস পড়ালাম, একটা হচ্ছে সেপ্টাল অ্যাবসেস, সেপ্টাল হেমাটোমা, সেপ্টাল পারফোরেশন, হ্যাঁ এই তিনটাই হচ্ছে তোমার কমপ্লিকেশনস অফ সেপ্টাল সার্জারি অর এনি আদার কজ। আমাদের এই সেপ্টাল হেমাটোমা, এখানে কারো কোনো কিছু বোঝার বাকি আছে বা কোনো কিছু বুঝতেছে না বলো, কারো কোনো প্রশ্ন আছে? ফারহান সাদিক আছো? ফারহান সাদিক, ফারহান সাদিক আছো? বলো সেপ্টাল অ্যাবসেস, সেপ্টাল অ্যাবসেসের ট্রিটমেন্ট কি বলো? হ্যালো
হ্যালো, বলো সেপ্টাল অ্যাবসেস। হ্যাঁ, ইনসিশন এন্ড ড্রেনেজ। তোমার তোমার ভিডিওটা অন করো। স্যার আর্লি ড্রেনেজ করতে হবে, তারপরে হুম। হচ্ছে স্যার ইনসিশন মেড ইন দ্য মোস্ট ডিপেন্ডেন্ট পার্টস অফ দ্য অ্যাবসেস, তারপরে হচ্ছে স্যার পাস এন্ড নেক্রোস্ট পিসেস অফ কার্টিলেজেস রিমুভ করতে হবে, তারপর হচ্ছে ইনসিশন রিওপেন্ড ডেইলি ফর 2 to 3 days, আর হচ্ছে স্যার সিস্টেমিক অ্যান্টিবায়োটিক্স। কিন্তু এখানে ওই যে তোমরা ইম্পর্টেন্ট কথা বলো না, ইন্ট্রিওনেজাল প্যাকিং, এটা আমি মুখে বলতে